আজকে যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, আজকের ভিডিওটা হচ্ছে পিসিসি অর্থাৎ প্লেন সিমেন্ট কংক্রিট নিয়ে। দেখুন, দূর দূরান্তে ফাঁকা মাঠে বহু মানুষ চাষি ভাইরা পরিশ্রম করছে, আর আমরা আপনাদের জন্য পিসিসি নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে কুমার কনস্ট্রাকশন ভিডিও শ্যুট করছে। আজকের ভিডিওটা যারা মন দিয়ে দেখবে, তাদের এই কষ্টার্জিত পয়সাগুলো যারা তারা তিল তিল করে রোজগার করে, তাদের কিন্তু বাড়িতে তারা কাজে লাগিয়ে অনায়াসেই খুব সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবে। পিসিসি এই জিনিসটা প্রত্যেকটা বাড়ির কোন কোন জায়গায় কী রেশিওতে কখন লাগবে, সেটা আজকের ভিডিওর মূল অংশ। দেখুন, প্রথম কথা হচ্ছে পিসিসি মানে প্লেন সিমেন্ট কংক্রিট, অর্থাৎ যার মধ্যে কোনো লোহা থাকবে না, শুধু বালি থাকবে, পাথর থাকবে আর সিমেন্ট থাকবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় কোথায় লাগে আমরা প্রথমেই জেনে নেব। প্রথম আপনারা জেনে নিন, এটা লাগে ফাউন্ডেশন করার সময়, অর্থাৎ কলম বসাচ্ছেন তার নিচে যে কোনো ধরনের ফাউন্ডেশন হতে পারে। আইসোলেটেড কলম ফাউন্ডেশন, অর্থাৎ যেমন ছবিতে দেখছেন একটা একটা করে কলম, বা ধরুন কম্বাইন্ড ফুটিং, অনেকগুলো কলম এক লাইনে রয়েছে, একই বেসের উপর হচ্ছে, সেখানেও আপনি পিসিসি দিতে পারেন। যে কোনো ধরনের র্যাপ ফাউন্ডেশন, অর্থাৎ পুরো একবারে জায়গাটা জুড়েই ফাউন্ডেশন, সেখানেও পিসিসি দেওয়া যেতে পারে। তাহলে এই পিসিসিটার অ্যাকচুয়াল কাজ কি? প্রথম কথা হচ্ছে পিসিসিটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে একটা লেভেল সারফেস প্রোভাইড করা। শুধু তাই নয়, নিচেতে থাকা সয়েলের মধ্যে তো ফাউন্ডেশনটা থাকে, বাড়ি তো শূন্যে ভাসমান অবস্থায় থাকে না, সেই সয়েলের মধ্যে বহু ধরনের ইমপিউরিটি থাকে। তাই আমরা যদি চাই লোহাকে সেই সমস্ত নোংরা জিনিসগুলো থেকে দূরে রাখতে, তাই সবার প্রথমে আমাকে একটা ভালো কভার সারফেস তৈরি করতে হবে। তাহলে পিসিসি একসাথে কতগুলো কাজ করছে দেখুন। প্রথমে কি করছে, সে নিচে থাকা নোংরা জিনিসগুলো মাটির মধ্যে থাকা, যেগুলো লোহার ক্ষতি করতে পারে, সেইগুলো থেকে মেন স্ট্রাকচারটাকে রক্ষা করছে, যার জন্য সে নিচে একটা কভার হয়ে, নিজে সে ঢাল হয়ে সে কিন্তু আটকাচ্ছে। দ্বিতীয় কাজ সে যেটা করছে, একটা লেভেল সারফেস প্রোভাইড করছে, অর্থাৎ আমরা ফাউন্ডেশনটা একটা সমতল জায়গার মধ্যে ঢালাই করছি, যার ফলে আচমকা কোনো জায়গায় সেটেল টিল্ট, অর্থাৎ একটু স্ট্রাকচারটা হেলে গেল, বেঁকে গেল, একটু দুমড়ে গেল, আচমকা কোনো জায়গায় কুঁকড়ে গেল, মুচকে গেল, মেন যে আরসিসি ঢালাইটা, অর্থাৎ মেন যে ঢালাইটা হবে খাঁচা বেঁধে, সেই ঢালাইটার কোনো ক্ষতি হচ্ছে না। পরিষ্কার জলের মতো, বুঝতে পারছেন তো, একদম জলের মতো। শুধু তাই নয়, আমরা সবসময় বলি যে কোনো ঢালাই যখন হবে তার চারপাশে উপযুক্ত কভারটা যেন বজায় থাকে। ধরুন আপনি পিসিসি দেননি, ডাইরেক্ট ইট সোলিং করে তার উপর আপনি ঢালাইটা করছেন। এবার আপনি যখন ইটের উপর কভার ব্লক বা আপনারা ছোট ছোট যে ঢালাই মশলা দিয়ে কভার ব্লক বানান, সেটা বসিয়ে যখন খাঁচাটা রাখছেন, দেখছেন যে সব জায়গায় কিন্তু সমান দূরত্ব বা গ্যাপ নেই, কভারটা ঠিক নেই। কোনো জায়গায় ইটের নেম প্লেটটা আছে বেশি খাঁজ, কোনো জায়গায় দেখা যাবে ইটের কোনো অংশে দেখা যাবে হাইটটা 2.5 ইঞ্চি, কোনো জায়গায় 2 ইঞ্চি, কোনো জায়গায় 3 ইঞ্চি, কোনো জায়গায় 4 ইঞ্চি, কোনো জায়গায় 1.5 ইঞ্চি। তাহলে সেই সঠিক মেজারমেন্ট পেতে গেলে আমাদেরকে একটা লেভেল পিসিসি দিতে হবে, যার উপর যদি আমরা লেভেল কভার ব্লক বসাই, তাহলে পারফেক্ট কভারটা মেনটেন হবে। তাহলে একসাথে পিসিসি কতগুলো কাজ করলো দেখুন। কভার মেনটেন করছে, নোংরা জিনিসগুলোকে লোহায় টাচ করা থেকে দূরে রাখছে, আবার একটা শক্তিশালী শক্ত একটা সারফেস প্রোভাইড করছে, যে যার উপরে একটা সুন্দর বেস দাঁড়িয়ে থাকছে। এতগুলো কাজ হচ্ছে পিসিসি করে। পিসিসি কি শুধু ফাউন্ডেশনেই দেওয়া হয়? না, পিসিসি আরও অনেক জায়গায় দেয়। বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। ধরুন আপনি মেঝে ঢালাই করছেন, মেঝে ঢালাইটা সবার পক্ষে কিন্তু রড বেঁধে করার সামর্থ্য থাকে না। যারা রড বেঁধে করবে না, তারা সেখানে কি দেবে? পিসিসিই তো দেবে, অর্থাৎ শুধু ঢালাই করবে। সেই পিসিসিটা টেকাতে গেলে আমরা শুধু বলি কি যে হ্যাঁ, পিসিসির একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, অর্থাৎ পিসিসি টেনশানের এগেনস্টে ফেটে যায়। অর্থাৎ তাকে যদি চাপ দেওয়া হয়, সে যদি ফোলানো হয়, বেঁকানো হয়, তখন কিন্তু ফেটে যায়। কিন্তু তাকে যদি এমন একটা সারফেসে রাখা হয়, সলিড সারফেস, যেটা নিজে শক্ত, যেটা নিজে কিন্তু আপ ডাউন হবে না, উপর থেকে যতই চাপ আসুক না কেন, তার উপর যদি আমি পিসিসি ফেলে দিই, অর্থাৎ আমি রাস্তাটার কথা ভাবুন না, ঢালাই রাস্তা, সোজা বাংলায় বলতে গেলে একটা ঢালাই রাস্তার কথা ভাবুন। ঢালাই রাস্তার নিচের মাটিটাকে যদি আপনি দুরমুজ করে করে একটা হার্ড লেয়ার বানাতে পারেন, তারপর আপনি যদি ঢালাই করেন, তাহলে আপনি ছোটোখাটো যে ধরুন টোটো ফোটো গাড়িগুলো যাবে, তাতে কিন্তু ঢালাই রাস্তাটা ফাটবে না। কিন্তু সমস্যা কী হয়, দেখবেন পুকুরের ধারে যে ঢালাই রাস্তাগুলো থাকে, সেগুলো দেখেন চট করে দেখবেন নষ্ট হয়ে যায় চট জলদি 2-5 বছরের মধ্যে। কেন? কারণ সেই ঢালাইটা যে পিসিসিটা যেটা আছে, তার নিচে থাকা
মাটিটা ক্ষয়ে গেল, পুকুরের ধারে ধুয়ে চলে গেল, তখনই ওই ঢালাইটা ফেটে যায়। অর্থাৎ যে জায়গায় আমরা রড না দিয়ে করি যেগুলোকে আমরা পিসিসি বলি, তার নিচের অংশটা ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার ধরুন যে লোকটা মেঝে ঢালাই করছে, যার রড দিয়ে মেঝে করার মতো সামর্থ্য নেই, তাকে কিন্তু সবার প্রথমে লেয়ারে লেয়ারে মাটি ফিলিং করে ভালো করে মাটিটাকে কনসলিডেট কম্প্যাক্ট করতে হবে, যাতে এটা তাকে নিশ্চিত করতে হবে যে মাটি যেন কোনোভাবেই নিচে বসে না যায়। তার উপর আপনি রড ছাড়াও আপনি ঢালাই দিতে পারেন। অনেকে যখন চেম্বার করা হয়, চেম্বারের নিচে আমরা এখন বলি যে 10-এর রড 5 ইঞ্চি 6 ইঞ্চি ছাড়া ছাড়া বেঁধে আপনারা আরসিসি ঢালাই দিন। কিন্তু অ্যাকচুয়ালি সেপটিক ট্যাঙ্ক বানানোর সময় অনেক জায়গাতেই মাটির কন্ডিশন খুব ভালো থাকলে আমরা কাস্টমারের 2 পয়সা বাঁচানোর জন্য রড ছাড়াও ঢালাই অ্যালাউ করি। আমরা অনেক ভিডিওতে বলা আছে রড দিয়ে ঢালাই করার কথা, সেটা মাটির কন্ডিশনের উপর নির্ভর করে। একজন ইঞ্জিনিয়ার বাবুর প্রথম কাজ হচ্ছে সেই জায়গার পরিকাঠামো অনুযায়ী বাড়িতে ডিজাইন দেয়া। তো সেখানে আমরা দেখি যে মাটি ভালো আছে, সেখানে কিন্তু আমরা রড ছাড়াও চেম্বারের নিচের যে ঢালাইটা সেটাও কিন্তু পিসিসি। তাহলে পিসিসি যে শুধুমাত্র ফাউন্ডেশনের নিচে দেওয়া হয় তা নয়, পিসিসি চেম্বারের নিচের ঢালাইটাও পিসিসি, মেঝে লেভেলের ঢালাইটাও পিসিসি। আবার ওই পিসিসিটাকেই যদি আমি নিচে থেকে জল ওঠার বাধা হিসাবে কাজে লাগাতে চাই, সেটাই হয়ে যাবে ডিপিসি, অর্থাৎ ড্যাম প্রুফ কোর্স। কীরকম? ধরুন আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, মেঝে লেভেল পর্যন্ত গাঁথনি করেছেন, তারপর আপনার সুপার স্ট্রাকচার অর্থাৎ মেঝে লেভেলের উপরের গাঁথনি হবে। এবার নিচে থেকে যে চুঁয়ে চুঁয়ে জল ওঠে, আমি যেমন বলেছি না যে লম্ফ জ্বললে পোলতে দিয়ে বা সলতে কী যে বলেন আপনারা, সেই সলতে দিয়ে তেল উঠে উপরে ক্যাপিলারি চুঁয়ে চুঁয়ে, সেই একইভাবে মাটির নিচে থাকা ইঁটগুলো চুঁয়ে চুঁয়ে জল উপরে তুলতে থাকে, তাহলে সেই জলটাকে তো আটকাতে হবে। তার জন্য আমরা কি করি, মেঝে লেভেলে এই যেমন ছবিতে দেখছেন ডিপিসি দিই। ডিপিসি মানে ড্যাম প্রুফ কোর্স। ওটাও তো এক ধরনের পিসিসি, ওখানে তো আমরা লোহা দিই না, ওটাও তো এক ধরনের পিসিসি, অর্থাৎ সেটা তো শুধু ঢালাই, শুধু নামটা আলাদা হয়ে গেল কারণ ওটা ড্যাম প্রুফিংয়ের কাজ করছে বলে। কারণ ওর ওই পিসিসিটার মেন কাজই হচ্ছে ড্যামকে আটকানো, তাই জন্য ওর নাম দিয়ে দেওয়া হলো, সেই পিসিসির নাম হয়ে গেল ডিপিসি। সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং ছাত্ররা, সেই সমস্ত মানুষরা যারা আমাকে ভালোবাসেন, কুমার কনস্ট্রাকশন একটা যুগান্তকারী একটা কার্য করছেন বলে মনে করছেন, তারা এই ভিডিওগুলোকে মানুষের মাঝখানে পৌঁছে দিন। আমি বাংলায় সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাবো, শুধু বোঝাবোই না, আপনাদেরকে ঠান্ডা মাথায় এগুলো বোঝানোর মধ্য দিয়ে, সচেতন করার মধ্য দিয়ে আপনাদের ঘরবাড়িগুলো যেগুলো লক্ষাধিক টাকা আপনারা খরচা করেন পরিশ্রম করে, সেই টাকাগুলো বাঁচাবো। এবার অনেক মিস্ত্রিরা ডাইরেক্ট কাস্টমারদেরকে বলে দেয় যে পিসিসিটা ডাইরেক্ট করে দিন বালির উপর আর ফাউন্ডেশন দিতে আরম্ভ করে দিন। না, পিসিসিকে ভালো রাখার জন্য পিসিসির নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং অর্থাৎ বিএফএস ইটের এই সোলিং থাকা দরকার। তা নাহলে কী হবে, ইনিশিয়াল অবস্থায় প্রথম 2-5 দিনের মধ্যে পিসিসিটাই সোলিং না থাকার কারণে নিজস্ব মানে পিসিসির উপর যখন আপনি কাজ করবেন সেই চাপে পিসিসিতে ক্র্যাক চলে আসবে। তাহলে পিসিসির যে মেন কাজটা, যেটা ডিপিসির মতো ড্যাম্প আটকানো, সেটাও করতে পারবে না পিসিসি ক্র্যাক চলে এলে। তাই পিসিসি করার আগে সোলিং কিন্তু মাস্ট। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। পিসিসি বিভিন্ন ভাগে করা যায়, বিভিন্ন আইএস কোড স্পেসিফিকেশান থেকে যদি দেখে নেন, M5, M7.5 অর্থাৎ এখানে এম কি, এম হচ্ছে মিক্স, অর্থাৎ এটা একটা ডিজাইন করা হচ্ছে কংক্রিটকে মেশানোর যে রেশিওটা, পাথর বালি সিমেন্ট কতটা থাকবে, M10, এবং এগুলো সব নিউটন পার স্কোয়ার মিলিমিটারে রেশিওটা হয়। কতটা ক্ষমতা নেবে 28 দিন বাদে, সেইটাই হচ্ছে এই 10, অর্থাৎ 28 দিন বাদে ওই ঢালাইটাকে যদি আমরা টেস্ট করি তখন সে দেখা যাবে প্রপার কিউরিং করার পর সে কিন্তু ওই M10 লেখা আছে, মানে 10 নিউটন প্রতি স্কোয়ার মিলিমিটার অংশে। 1 স্কোয়ার মিলিমিটার মানে কত, 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার, এক চুল জায়গার মধ্যে সে 10 নিউটন চাপ সহ্য করতে পারছে 28 দিন কিউরিং করার পর। এই হচ্ছে তার রেশিও। আমরা সাধারণত নর্মাল ইকোনমিক্যাল সেকশন যেগুলোকে বলে থাকি, যেমন ধরুন ম্যাক্সিমাম মানুষকে বলি M15, 1, 2, 4 অর্থাৎ 4 ধামা পাথর, 2 ধামা বালি, 1 ধামা সিমেন্ট। যারা আরেকটু ইকোনমিক্যাল করতে চায়, যত খরচা বাঁচাতে চাইছেন, তারা কিন্তু M10ও করতে পারেন, সেটা হচ্ছে 1, 3, 6। অর্থাৎ বাড়িতে মেঝে ঢালাইটা আপনারা, মেঝে ঢালাইটা কিন্তু এই রেশিওতে করবেন না। মেঝে ঢালাইটা করলে কিন্তু আপনাদেরকে মিনিমাম M20 গ্রেডে করতে হবে, 1, 1.5, 3। মেঝে ঢালাইটাকে বাদ দিন, নর্মাল ফাউন্ডেশনের নিচে যে পিসিসিটা দিচ্ছেন, হ্যাঁ, সেই পিসিসিটা আপনারা কিন্তু M15 অর্থাৎ 1, 2, 4, 4টে পাথর 2টো বালি 1টা সিমেন্ট, বা 1, 3, 6, 6টা পাথর 3টে বালি 1টা সিমেন্ট, এই রেশিওতে করতে পারেন। তবে এই রেশিওটায় অনেক বেশি পাথর লাগলে অনেক সময় পিসিসি দুর্মুষ করেও পিসিসিটাকে কম্প্যাকশান
করা হয়, পিসিসির উপর দুর্মুষ করা হয়, এই যে বিষয়গুলো। এছাড়া দেখবেন কোনো মানুষের একটা বিশাল বড় উঠোন বাঁধানোর স্বপ্ন হয়েছে, সেখানে পাতলা পিসিসি করার তার ইচ্ছা হয়েছে, সেখানে তো এত হার্ড ভাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেখানে আমরা M7.5 এই ভাগটাও দিতে পারি, যার রেশিওটা হচ্ছে 1:4:8, 8 ভাগ পাথর, 4 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট। এবার যেটা মেন ব্যাপার, সাধারণত ভিডিওর শেষ অংশে আমি টিপস দিই, কতগুলো কথা বলি। যারা বাড়ি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার খোঁজেন, যারা বাড়ি নির্মাণের জন্য ভাবেন যে কুমার কনস্ট্রাকশনের কাছে যদি প্ল্যান বানাই, আপনাদেরকে দেখাতে চাইবো 2024-25-এর একটি ফাইল, 2024-25-এর একটি ফাইল। 2024-25 সালে আমরা কুমার কনস্ট্রাকশনের পক্ষ থেকে যে সমস্ত প্ল্যানগুলো মার্কেটে বিক্রি করেছি, এর তো মানে অজস্র প্ল্যান, মানে হাজারো প্ল্যান কিন্তু বেচে চলেছি ক্রমাগত, হাজার প্ল্যান আমরা বেচে চলেছি। দুনিয়ার সর্বত্র যেখানে বাঙালি দর্শকরা রয়েছেন, তারা হাজার নকশা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, এবং এত প্ল্যান আমরা পাঠাচ্ছি অনলাইন অফলাইন সমস্ত দিক থেকেই। যারা মনে করছেন যে কুমার কনস্ট্রাকশনের কাছ থেকে যদি বাড়ি নির্মাণ করতে চাই কিভাবে যোগাযোগ করব, তাদেরকে একটাই কথা বলবো, হোয়াটসঅ্যাপে চলে আসুন, হোয়াটসঅ্যাপে লিখে দিন যে আমরা আপনার কাছ থেকে বাড়ি নির্মাণের নকশা নিতে চাই, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা কথা বলতে পারেন। আমরা কিন্তু পৃথিবীর সর্বত্র হাজার প্ল্যান কিন্তু পাঠিয়ে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে একটা টিপস দিয়ে নিতে চাই, সব সময় একতলা দুতলা বাড়ি আপনারা M20 গ্রেড অফ কংক্রিটে করবেন, তার নিচে যাবেন না। আর 3 তলা বাড়ি হলে গ্রেডটা বাড়ি M25 করতে পারেন, এই টিপসটা। এবার যারা M20 M25 এর গ্রেড মানে রেশিওগুলো জানতে চান, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। পাথর বালি সিমেন্টের এই ভাগ আপনারা বজায় রাখবেন। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিং সুকুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে তার আগে এই যে দুটো ভিডিও সামনে চলে গিয়ে দেখুন। আর এই যে এত আওয়াজ হচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি ঘরে যাচ্ছে, এত পরিশ্রম করছে মানুষজন, এত চাষবাস হচ্ছে, পরিশ্রম করছে, এই যে পয়সা, এই পয়সা দিয়ে যারা বাড়ি করছেন তাদেরকে বলছি নিয়মগুলো মেনে চলুন, ভালো থাকবেন, দেখবেন পয়সাটা চলে যাবে না।